অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। ভালোই হলো, তৃণমূল গেল। ছিলাম ওদের সঙ্গে, একটু একটু ছিলাম, বিশেষ নয়, একটু একটু ছিলাম। কিন্তু তারপরে ওটাই একটা পলিটিক্যাল ইউনিট হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রি। ছবি রিলিজ করতে গেলে টাকা দিতে হবে, ছবি করবার আগে 5 লাখ টাকা জমা রাখতে হবে, এত টাকার বাজেট হলে তবে নাকি সেটা প্রাইম টাইম পাবে। ভালো টপিক নিয়ে, একটা ভালো সাবজেক্ট নিয়ে তুমি একটা ভালো ছবি করতে পারবে, তখন তুমি স্টার হবে। অর্থমন্ত্রীর পেছনে না কয়লা মন্ত্রীর পেছনে ঘুরে বেড়াচ্ছি, নাকি মুখ্যমন্ত্রীর পেছনে ঘুরে বেড়াচ্ছি, আমি স্টার হয়ে গেলাম। সেই দিক দিয়ে আমি যে খুব সাফার করেছি ওদের জন্য কিংবা কিছু, সেটা আমি বলতে চাই না। বিয়ে করে থাকলাম 8 মাস কি 9 মাস, কেস চললো আমাদের 5 বছর। মানে মানুষের প্রেমটাও কেউ অনিবার্য কারণে হয়ে যায়, আবার সেপারেশনটাও অনিবার্য কারণে হয়ে যায়। এটা একটা অদ্ভুত একটা ফিলিংস আমাদের। শো করতে গিয়ে প্রথম শোটা হলো, সেকেন্ড শোয়ের দিন খবর এলো মা চলে গেছে। এমন একজন অভিনেতার সঙ্গে বসে আছি যার অভিনয় জীবন শুরু হয়েছিল বা পর্দায় তার আগমন হয়েছিল ড্রাগ অ্যাডিক্ট একজন হয়ে, তারপর হিরো, তারপর ভিলেন, এবং তারপর সে এখন আপনাদের সবার ঘরের ছেলে, কারুর ঘরের বাবার মতন একজন চরিত্র। এবং আমাদের সঙ্গে আছে জয়ন্ত দত্ত। জয়ন্ত দা, ওয়েলকাম টু টলি টাইম। কেমন চলছে যদি বলো? চলছে ঠিকই, মানে আমি বিশেষ করে দৌড়তে চাই না, আমি না একটা পেসে পুরো জীবনটাকে নিয়ে যেতে চাই, যাতে হোঁচট না খাই, সামনে যেন দুঃখ না পাই, আর এই স্পিডটা যেন মেনটেন থাকে। আই এম ভেরি স্যাটিসফাইড উইথ মাই এখনকার যা যাচ্ছে, আমি স্যাটিসফাইড। আমি নানা রকম কাজের সঙ্গে যুক্ত আছি, অভিনয় ছাড়াও কিছু সমাজসেবামূলক কাজ, গাছ পোতার কাজ, এইসব নিয়ে আমি ঠিক আছি। বেশ, তো মধ্য কলকাতায় বড় হওয়া একজন ছেলে, সে জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতিটা খুব চোখের সামনে দেখা, তো তুমি নিজে কখনো কোনো রাজনৈতিক দলের পার্ট হয়েছো বা রাজনীতির অংশ ছিলে ছোটবেলা থেকে? না, আমি সেইভাবে পার্ট নই। একটা কথা সেটা হচ্ছে, হ্যাঁ, স্বীকার করতেই হবে, আমার বাবা ছিলেন বামপন্থী। সেই জন্য হয়তো প্রথম বাবার কথা শুনে, বাবার মত নিয়ে আমি কিরকম একটু বামপন্থা হয়ে গেছিলাম, মানে মনস্ক সেরকম হয়ে গেছিলো। সেই সময়টা আমি থাকতাম শিয়ালদায় ইএসআই হসপিটালের ওপরে কোয়ার্টারে। হ্যাঁ, আমি সেই সময় দেখেছি আমার সামনে যে রাস্তাটা, সেখানে বেশ কিছু হিংসাত্মক কাজ আমি দেখেছি। বোম মারছে, ছুরি নিয়ে তাড়া করছে, এসব আমি নিজের চোখে দেখেছি। তো তারপরে চলে গেল বামপন্থা, চলে গেল, আমিও ওখান থেকে শিফট করে চলে এলাম বেলেঘাটায়। তখনও বামপন্থারা এখানে ছিল, বামপন্থী ওরা ছিল। তারপরে আমি যখন আলটিমেটলি চলে এলাম আমার এই যাদবপুরের বাড়িতে, তারপরে এলো তৃণমূল। হ্যাঁ, একটা সময় মনে হয়েছিল যে লেফট গভর্নমেন্ট যে অত্যাচারটা করছে, সেটার থেকে একটা রেহাই দরকার। ভালোই হলো, তৃণমূল এলো। ছিলাম ওদের সঙ্গে, একটু একটু ছিলাম, বিশেষ নয়, একটু একটু ছিলাম। কিন্তু তারপরে 2-3 বছর পর থেকে আমি কিন্তু টের পেতে শুরু করেছি যে তলায় তলায় ঠিক কাজ হচ্ছে না, ঘুণ ধরে গেছে একদম। মানে প্রথম থেকেই একটা ঘুণ ধরা ইমেজ ছিল। আমার মনে হতো যে এরা কি ঠিক মতো দেশটা চালাতে পারবে, এরা কি পশ্চিমবঙ্গ চালাতে পারবে। আমার মনে হতো না, এক একজনকে দেখে, তাদের নামগুলো বলছি না, ঠিক আছে। কিন্তু 2-3 বছর পর থেকে আমি দেখলাম যে না, তো এ তো এখানে স্বজন পোষণ শুরু হয়ে গেছে, পয়সার লেনদেন শুরু হয়ে গেছে, গুন্ডামি শুরু হয়ে গেছে 2-3 বছর পর থেকেই। এবং সেটা কি রূপ নিল আজকে 2026 সালে, সেটা তো আমরা সবাই জানি। আবার নতুন করে বুকে আশা নিয়ে বসে আছি যে বিজেপি এসছে, এবার হয়তো নতুন করে কিছু হবে, দেখা যাক সেটা। কিন্তু এই যে তুমি বললে যে 3-4 বছরের মধ্যে তুমি বুঝতে পেরেছিলে সেটা, এবং সেটা যে ইন্ডাস্ট্রির ভেতরে মানে তোমাদের কাজের জায়গাটায় এতখানি থাবা বসাবে, সেটা তুমি আগে থেকে আঁচ পেয়েছিলে বা তোমরা কেউ আঁচ পেয়েছিলে?
আমি তখন থেকে আঁচ পেয়েছিলাম যখন থেকে দেখতাম যে মমতা ব্যানার্জির পেছনে সারি দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা। একটা কথা মানতেই হবে, যখন লেফট ফ্রন্ট ছিল তখন কিন্তু তারা আমাদের ইন্ডাস্ট্রির দিকে তাকাতোই না। তারা মনেই করতো না যে কোনো অভিনেতাকে নিয়ে গিয়ে কিংবা গায়ককে নিয়ে গিয়ে স্টেজ আলো করে রাখতে হবে। তারা এক একজন পলিটিক্যাল পার্সন, তাদের জন্যই ওই স্টেজটা। কিন্তু যখন দেখতে পেলাম যে না, ওনার স্টেজটা আলো করে থাকছে আমাদের ইন্ডাস্ট্রির লোকজন, তখনই কিন্তু বুঝতে পেরেছিলাম যে না, ঢুকে গেল পলিটিক্স এখানে। এবং আস্তে আস্তে ঢুকতে ঢুকতে তো পুরোটাই একটা পলিটিক্যাল ইউনিট হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রি। ছবি রিলিজ করতে গেলে টাকা দিতে হবে, ছবি করবার আগে 5 লাখ টাকা জমা রাখতে হবে, এত টাকার বাজেট হলে তবে নাকি সেটা প্রাইম টাইম পাবে। এই কথাগুলো তো আমরা তার আগে শুনিই নি। কেন রে বাবা? ছোট ছোট প্রডিউসাররা তো আগে কাজ করতো খুব ছোট ছোট বাজেটে, এবং সেই জন্য কাজ অনেক বেশি ছিল। এখন তো কাজ কমে গেছে, কারণ ছোট প্রডিউসাররা তো আর নেই। তো সেটা তো ঘটেছিল এই পলিটিক্সের নাক গলানোর জন্যে। তবে সেটা দলটার জন্য লজ্জাদায়ক নাকি অভিনেতা অভিনেত্রীদের জন্য লজ্জাদায়ক হয়ে উঠলো সিচুয়েশন? কিছুটা তো তাই, 100 বার বলতে বাধ্য আমরা। কারণ লালায়িত হয়ে যারা পেছন পেছন ঘোরাঘুরি করতো, তারা ভাবতো যে আমি অনেক কিছু পেয়ে যাব এখান থেকে, বিরাট স্টার হয়ে যাব। আরে বাবা, তুমি নেতা মন্ত্রীদের পেছনে ঘুরে কোনদিন স্টার হতে পারবে না। তুমি স্টার হবে তখনই যখন তোমার কাজ দর্শকের ভালো লাগবে, তোমার অ্যাক্টিংটা দর্শকের কাছে খুব রিয়ালিস্টিক মনে হবে, তুমি তখন স্টার হবে। তুমি তখন স্টার হবে যখন তুমি একটা ভালো ছবি তৈরি করতে পারবে, তার একটা ভালো টপিক নিয়ে, একটা ভালো সাবজেক্ট নিয়ে তুমি একটা ভালো ছবি করতে পারবে, তখন তুমি স্টার হবে। আমি অর্থমন্ত্রীর পেছনে না কয়লা মন্ত্রীর পেছনে ঘুরে বেড়াচ্ছি, নাকি মুখ্যমন্ত্রীর পেছনে ঘুরে বেড়াচ্ছি, আমি স্টার হয়ে গেলাম, এটা তো হতেই পারে না। তো এই ক্যালকুলেশনটা দুতরফেই কিন্তু আমি মনে করি এটা ভুল। তো তোমাকে সেইভাবে তো দেখা যায়নি, কারণ তুমি বললে যে আমি কিছুটা যুক্ত হয়েছিলাম তারপরে সরে এসেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার অর্থনৈতিক জায়গাটায় কোনো সমস্যা হয়নি? কারণ কাজের জায়গায় রাজনীতি ঢুকে পড়ে এবং তুমি রাজনীতির অংশ কিছুটা হয়েও বেরিয়ে এলে সেখান থেকে। হ্যাঁ, কিছুটা হয়ে আমি বেরিয়ে এসেছি। আমি প্রথম 2011-তে আমি বেশ কিছু জায়গায় গিয়ে বক্তৃতা দিয়েছি, স্টেজে উঠে, বেশ কয়েকটা জায়গায় পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আমি তারপর বেরিয়ে এসেছি। কারণ কি না, ওই ইঁদুর দৌড়টা আমি পারছিলাম না। যখন তখন চলে যাও, যখন তখন এখানে পৌঁছে যাও, ওখানে পৌঁছে যাও, এই করো তাই করো। আমার মনে হচ্ছিল যে না, আমি এটা করবার জন্য আসিনি। না, তাতে আমার অর্থনৈতিক আমি দেখো, আমার কাছে খুব কাজ ছিল। আমি একটা সময় গেছে যখন আমি 3 শিফটে শুটিং করতাম সিরিয়ালের, ছবি আলাদা। তো সেই দিক দিয়ে আমি যে খুব সাফার করেছি ওদের জন্যে কিংবা কিছু, সেটা আমি বলতে চাই না। আমার ন্যাচারালি কোনো সময় কাজ বেড়ে যেত, আবার ন্যাচারালি কোনো সময় কাজ কমে যেত। আর সেটা কিন্তু শিল্পীর জীবনে ভীষণ ন্যাচারাল, মানে এটা হবে, এটা মানে আনসার্টেনিটি, এটা সবারই আছে। সব যারা আছেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সবারই এই রাস্তা দিয়েই তাদেরকে যেতে হয়। আমি মনে করি না যে আমার অর্থনৈতিক কিছু অসুবিধে পড়েছিলাম এদের জন্য। বাকিদের কথা বলতে পারবো না, বাকিরা তো এখন বলে যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। আমার শুনে না কিরম মনে হয়, সবাই এখন বলছে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, সবাই বলছে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। ওয়েল, তারা কি নিজেদের দিকে তাকিয়ে বলছে এটা, যে তাদের যোগ্যতা কতটা ছিল, কাস্টিংয়ের সঙ্গে তারা মানানসই ছিল কি না? তারা কি সব কিছু ভেবে বলছে যে কাজ করতে দেওয়া হয়নি? নাকি তারা কাজ পায় না? নাকি তারা কাজ পায়নি? আমার তো অনেক সময় গেছে ফাঁকা, আমি 6 মাস ফাঁকা বসে আছি। আমার তো মনে হয়নি যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমার মনে হতো যে আমাকে ভাবছে না, মানে আমি হয়তো এই চরিত্রগুলোতে যাব না। প্রত্যেকটা অভিনেতারই এটা কিন্তু একটু যাচাই করে বলা উচিত। হ্যাঁ, কাজ করতে দেওয়া হয়নি বেশ কিছু সংখ্যক মানুষকে, কিন্তু যাদেরকে ব্যান করা হয়েছে তাদেরও একটা যোগ্যতা আছে,
ব্যান্ড হবার একটা যোগ্যতা আছে, তার নিচে থাকলে কেউ তাদের দিকে তাকাবেও না, ব্যান্ডও করবে না। বেশ কিছু প্রডিউসার ব্যান হয়েছে, অভিনেতা ব্যান হয়েছে, তারা ওই ব্যান হওয়ার যোগ্য। আমার কথাটা কোন দিক দিয়ে বলছি সেটা একটু বুঝে নিও, বুঝেছি। সেটা একটু বুঝে নিও। দাদা, তোমার যদি ওই স্টারডাম এই কথাগুলো যেহেতু এলো সেই জায়গা থেকে জিজ্ঞেস করবো যে তোমার একটা দীর্ঘ পথ চলা ছিল থিয়েটারের সঙ্গে, তারপরে তুমি জননী ধারাবাহিকে এবং সেখান থেকে তুমি জনপ্রিয়তার শিখরে ছিলে, সেটা তোমাকে কতটা স্যাটিসফাই করেছিল? নিশ্চয়ই করেছিল, প্রশ্নটাই খুব মানে বোকা বোকা, কিন্তু তারপরে যাত্রাটা তোমাকে কতটা স্যাটিসফাই করলো অভিনেতা হিসেবে? জননীর পরের কথা বলছো? যদি তোমার জননীর যাত্রাটা আগে একটু শুনি। জননীর যাত্রাটা আমার, আমি তো থিয়েটার দিয়ে শুরু করেছিলাম, গ্রুপ থিয়েটার জয়েন করেছি খুব ছোট বয়সে। মণিদীপা রায় আমাকে নিয়ে গেছিলেন, মানে মানসীর মা আমাকে থিয়েটারে নিয়ে গেছিলেন। ওনার সঙ্গে একটা ওই পাড়ার একটা থিয়েটারে পাঠ করতে করতে উনি ভেবেছিলেন যে আমি ভালো, তো আমাকে নিয়ে গেছিলেন। প্রতিকৃতি বলে একটি দলে করতাম। সেখান থেকে চেতনার জ্যেষ্ঠপুত্র নাটকে আমি স্পেশাল কয়েকটা শো করেছি। তারপর সেখান থেকে আমি গিয়েছিলাম রমাদার কাছে, থিয়েটার প্যাশনে গিয়েছিলাম। আর সেখানে একটা আমার দারুণ অভিজ্ঞতা হয়েছিল। সেটা হচ্ছে রমাদা তখন কমার্শিয়াল নাটক ডিরেক্ট করতেন। তো ইয়েতে বিশ্বরূপাতে সমর্পণ বলে একটি নাটক রমাদা ডিরেক্ট করতে গেলেন। চিরঞ্জিত দা, মনু মুখার্জি, তারপরে আরও অনেকে, দিলীপ রায় নাটকে ছিলেন। তো রমাদা কী করতেন, একটা বড় চরিত্র রমাদা করতেন। আমাকে বলতেন যে তুই আমার জায়গাগুলো দাঁড়িয়ে থাক, তুই দাঁড়া, প্রক্সি দে, কারণ আমি ডিরেকশন দেবো, কাজে আমি ওখানে পাঠ করলে অসুবিধে আছে। তো আমি ওইটা রমাদার হয়ে প্রক্সি দিতাম। প্রক্সি দিয়ে চললো বেশ, পুরো রিহার্সালটাই আমি প্রক্সি দিলাম, মুখস্থ হয়ে গেল সব কিছু। শো শুরু হয়ে গেল। হঠাৎ করে রমাদার পেটে ব্যথা, দুটো শোয়ের পরে। এত খারাপ অবস্থা, উনি বুঝতে পারছেন না। কোনো রকমে সেই শোটা করে বাড়িতে আনা হলো। ডক্টর দেখে বললো গলস্টোন, এক্ষুনি অপারেশন করতে হবে। প্রডিউসারের তো মাথায় হাত, রমাপ্রসাদ বণিক ওই চরিত্রটা করে, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কী হবে এবার? স্টার ভ্যালু কমে যাবে নাটকটা। প্রডিউসার জিজ্ঞেস করলো রমাদাকে, কাকে নেবো দাদা, কে করতে পারে এটা? বললো তোমাদের কেউ বাঁচাতে পারবে না, এই যেই ছেলেটিকে আমি নিয়ে গেছিলাম সেই ছেলেটিকে দিয়ে করাও। রাজি হলো ওরা। আমি শো করতে শুরু করলাম। ইন দ্য মিন টাইম আমি অ্যাকসেপ্টেড হয়ে গেছি ওখানে, তখন মানে স্টার হিসেবে নয়, অভিনেতা হিসেবে আমি অ্যাকসেপ্টেড হয়েও গেছি। তারপরের কথাটা হচ্ছে, যখন রমাদা ভালো হয়ে গেলেন তখন প্রডিউসার এলো রমাদার কাছে, বললো যে এবার আপনি আসুন, তাহলে আমাদের একটু সুবিধে হয়। রমাদার গ্রেটনেস, রমাদা বলেছিলেন যে তোমাদের বিপদে যে বাঁচালো, তোমাদের শোটা বন্ধ হয়েছে, সেই বিপদ থেকে যে বাঁচালো, এখন বিপদটা কেটে আছে বলে তাকে সরিয়ে দিতে চাইছো তো? একটা কাজ করো, ওকেও সরিয়ে দাও, আমাকেও সরিয়ে দাও। মানে প্রণাম ওনাকে, কেউ করবে না এটা, কেউ করবে না। প্রডিউসার আমাকে নিয়ে শো চালাতে বাধ্য। প্রায় 150 শো হয়েছে, 150 নাইট হয়েছে, 150 নাইট হয়েছে এটা। ওই নাটক দেখতে দেখতে একজন ডিরেক্টর সে নাটকটি দেখতে গেছে, দেখে আমাকে পছন্দ হয়েছে। সে একটা হিন্দি সিরিয়াল বানাচ্ছে, উসনে কাহা থা। ফার্স্ট দুটো সিরিজ, ফার্স্ট সিরিজে ছিল হেমা মালিনী মেন, আর সেকেন্ড সিরিজটাতে ছিল বর্ষা উসগাঁওকার মেন। সেই বর্ষা উসগাঁওকারের যেই সিরিজটা, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল। আমার প্রথম স্ক্রিনের অ্যাক্টিং, আমি একটা ড্রাগ অ্যাডিক্ট, হাফ পাগল ছেলে, রাস্তাঘাটে পড়ে থাকি, আমাকে আবার তুলে নিয়ে যায়, আবার আমি চলে যাই, বাড়ি ছেড়ে চলে যাই। ওই ক্যারেক্টারটা আমার জীবনের প্রথম স্ক্রিনের কাজ। আর ওই সিরিয়ালটা এখানে এডিট করেছিলেন রবিরঞ্জন মৈত্র। রবিদার আমাকে খুব ভালো লেগেছিল ওটাতে। প্রথম যখন বাংলা সিরিয়াল, মানে মেগা সিরিয়াল শুরু হতে যায় এখানে চ্যানেল 8-এর, তার নাম জননী। বিষ্ণুপাল চৌধুরী বললেন
যে আমি একটা ইউনিট নিয়ে কাজ করবো, একটা ক্যামেরায় আমি করে দেবো এখানে। তখন তো বম্বেতে 2-3টে ক্যামেরা নিয়ে মেগা সিরিয়াল হচ্ছে। বিষ্ণুদা বললেন যে আমি একটা ক্যামেরায় করবো, এই সাহসটা উনি দেখিয়েছিলেন। তো রবিদা, ওই রাজু বলে একটা ক্যারেক্টার ওখানে ছিল, আপাহিজ একটা ছেলে, পঙ্গু, রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা ছেলের ক্যারেক্টার। ওই রবিদা বলেছিলেন বিষ্ণুদাকে যে এই ছেলেটিকে নাও, তোমার এই ক্যারেক্টারটা ভালো করে দেবে। সেইখান থেকে আমার প্রথম বাংলা সিরিয়াল জননী। আর জননীর কথা তো বলতে হবে না, মানে টেলিকাস্ট টাইম ছিল দুপুর 12টা। প্রথম কলকাতা শহরটা রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, রিক্সা পর্যন্ত পাওয়া যেত না। রিক্সাওয়ালারা সব একটা জায়গায় বসে ওই সিরিয়াল দেখছে, আধ ঘন্টার জন্য রাস্তা ফাঁকা থাকতো। আর প্রথম বাঙালির কাছে ওটা প্রথম ছিল যে প্রত্যেক দিনের গল্প প্রত্যেক দিন দেখবো আর কি। তখন তো সিরিয়াল হতো সপ্তাহে একটা করে, বৃহস্পতিবার করে হচ্ছে, তো বৃহস্পতিবার হচ্ছে, উইকলি সিরিয়াল ছিল। এই প্রথম মেগা এলো যেটা প্রত্যেকদিন লোকে দেখতে পাবে। আর ক্রেজ মানে ভাবা যায় না। মানে বিশ্বাস করো, যতদিন জননী চলেছে তারও 1-2 বছর পরে আমি না জাস্ট রাস্তায় হাঁটতে পারতাম না, একদম হাঁটতে পারতাম না। এমনকি বেড়াতে গিয়েও, আমাকে পিনিংয়ে বেড়াতে গেছি সকাল, তখন 9:30 কি 9:30 বাজে। আমাকে হঠাৎ হোটেল থেকে এসে বললো যে স্যার আপনি একটু নিচে আসুন, কয়েকজন আপনার সঙ্গে দেখা করবে। কি এখানে দেখা করবে? বলে আপনি একটু জানলাটা খুলে দেখুন। জানলাটা খুলেছি, অন্তত ওখানে 150 জন লোক দাঁড়িয়ে আছে নিচে। কি করে জানলো আমি পেলিংয়ের ওই হোটেলে গেছি? কেনই বা দেখা করতে? তখন তো ফেসবুক টেসবুক কিচ্ছু নেই, কিচ্ছু ছিল না। কেউ একটা খবর ছড়িয়েছে যে জননীর ওই ছেলেটি এখানে এসছে, জননীর রাজু ওখানে এসছে। নিচে দাঁড়িয়ে আছে লোকজন। আরে বেড়াতে গিয়ে ঝাঁকে ঝাঁকে লোক এসে আমাকে এখান থেকে ওদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। শুধু আমি না, যারা যারা জননী করেছে তাদের কিন্তু ওই ওই ব্যাপারটা ছিল। আর একটা মজার কথা বলি, 3A বাস স্ট্যান্ডে একটা মাচার প্রোগ্রাম যেমন হয় ওখানে, আমাকে নিয়ে গেছে। তো মঞ্চে দেখতে পাচ্ছি সুভাষ চক্রবর্তী আছেন, মিঠুন চক্রবর্তী আছেন। আমার যেতে একটু লেট হয়েছে, তখন ওখানে সবাই কথাবার্তা বলছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, স্টেজে উঠছি, হঠাৎ দর্শকের থেকে একটা চিৎকার করে চিৎকার হচ্ছে। এবার আমি দেখতে পাচ্ছি পরিষ্কার মিঠুন দা না, আমাকে তো চেনে না, এরকম করে দেখছে মালটা কে উঠছে এখান দিয়ে, লোকে চিৎকার করছে কেন। আমি বসে আছি, সুভাষদা আমার পাশে বসে আছেন, এদিকে মিঠুন দা বারবার দেখছে এরকম করে, মানে চিনতে পারছে না আমাকে। তো সুভাষদা কিছুক্ষণ পরে চলে গেলেন। মিঠুন দা আমাকে, এ ভাই কি করা হয় তোমার? আমি বললাম দাদা একটা প্রণাম করি, আমি একজন অভিনেতা। হ্যাঁ, হ্যাঁ, একটা খুব পপুলার সিরিয়াল হয় বাংলায় জননী, ওখানে আমি একটা রোল করি, ওই জন্য লোকজন আমাকে একটু চেনে, এই আর কি। ও বস, এটা ওনার উদারতা এবং নিজের করে নেওয়া। হ্যাঁ, এটা আমার খুব মজা লাগে। ভয় লাগছিল তখন যে গালাগাল খাবো না তো, লোকজন চিৎকার করছে, মিঠুন চক্রবর্তী বসে আছে, তারপরে একটা লোক উঠছে, লোকজন চিৎকার করছে। আরে বাবা, গালাগাল খাবো না তো, মারধর খাবো না তো মিঠুনদার কাছে? কিন্তু মিঠুনদা জ্যাম অফ এ পার্সন। পরে আমি 2টো ছবি করেছি ওনার সঙ্গে, এত ফ্রেন্ডলি, নিজের হাতে রান্না অবধি করে খাইয়েছেন আমাকে। মাটন দিয়ে খিচুড়ি রান্না করে, নিজের হাতে রান্না করে খাইয়েছেন আমাকে। অসাধারণ মানুষ, ও বাবা, ও গ্রেট পার্সন। হ্যাঁ, তারপরের জার্নিটা আমার গেছে, আমি হিরো করেছি বেশ কিছু সিরিয়ালে। হিরো করতে করতে একসময় ভিলেন করেছি। পপুলারিটি ছিল, কিন্তু কোথাও আমি ফিল করেছি জননীর ওই যে ক্রাশটা, মানে ওই যে দাম করে ওপরে চলে যাওয়াটা, ওইটা কিন্তু ক্যারিড অন হচ্ছে না, না হওয়ার কথাও নয়। কারণ মানুষ ততদিনে মেগা সিরিয়াল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিল, এবং মাল্টিপল এভিনিউ খুলে গেছে, মাল্টিপল সিরিয়াল খুলে গেছে, এই খুলে গেছে, তাই খুলে গেছে। তো ছিল আমার, মানে এখনো লোকজন আমাকে রাস্তায় চিনতে পারে, গ্রামে গঞ্জে গেলে চিনতে পারে।
তবে হ্যাঁ ওই বুমটা আমার আরেকবার আসেনি, আরো আরেকবার যে ওই বুমটা আসবে সেটা হয়নি। কিন্তু তারপরে যে তুমি দীর্ঘ সময় হিরো করেছো, হিরো হ্যাঁ। করার পরে ভিলেন করলে, এটা কি তোমার স্ব ইচ্ছায় তুমি সিদ্ধান্ত নিয়েছিলে, না মানে কোথাও একটা থেকে কোনো একটা অন্য জায়গা থেকে তোমার কাছে অফারটা এসেছিল মানে আমি করতে করতে দেবীদাস দা উনি ডিরেক্টর, হঠাৎ করে ওনার দুটো প্রজেক্টে কাজ করার পরে উনি আমাকে ডেকে পাঠালেন ওই এই তো জীবন বলে একটা সিরিয়াল। আমি তো দেবীদা ডেকে পাঠিয়েছি, আমি কিছু জিজ্ঞেস করিনি, আমি চলে গেছি। আমি জানি আমি কীরকম, নিশ্চয়ই বড় রোল ছাড়া কেউ ছোটো আমাকে কেউ দেবে না। স্ক্রিপ্ট পড়ে কীরকম মনে হলো, আরে ছেলেটা তো শয়তান। দেবীদা এ তো খুব শয়তান ছেলে গো, আমি তো এরকম রোল কোনোদিন করিনি। তখন দেবীদা বললো, শোন আমি তো জানি তুই কি পারিস না পারিস, এই রোলটা তুই ভীষণ ভালো করবি, তুই একটা চ্যালেঞ্জ নে, এই নেগেটিভ ক্যারেক্টারটা করে দেখ, দেখবি এটা কিন্তু গোটা। পরে আমি দেখলাম যে চরিত্রের নাম ছিল নীল। গ্রামেগঞ্জে যখন যেতাম না, মানে নীল নীল করে আমার কান ফাটিয়ে দিত একেবারে। ওটাই আমার প্রথম নেগেটিভ ক্যারেক্টার, এবং এটা একদম মানে সিরিয়ালের শেষ অবধি ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। আমি কিন্তু পরে দেখলাম আমি বেশ এনজয় করছি, কারণ কি পজিটিভ ক্যারেক্টার না জাস্ট একটা দিক শো করে, নেগেটিভ ক্যারেক্টারের অনেকগুলো অ্যাভিনিউজ থাকে, কাজ করবার, খেলার অনেকগুলো জায়গা থাকে, স্কোপ থাকে, সেটা কিন্তু খুব এনজয়েবল। এবং বিশ্বাস করো পরের দিকে তারপর থেকে না আমি নেগেটিভ ক্যারেক্টার করতেই বেশি এনজয় করি পজিটিভ করার থেকে। কিন্তু হিরো হওয়ার মানে হিরোটা তো সবার স্বপ্ন, মানে স্বপ্ন থাকে মোস্টলি হিরো হিরোইন, সেটাকে থেকে সেইটা ছেড়ে বেরিয়ে যাওয়া, সেটা একটা পিছুটান কাজ করেনি বা ভয় কাজ করেনি? না, ভয় কাজ করেছে, প্রথম ভয় কাজ করেছে, আমায় অ্যাকসেপ্ট করবে তো লোকে, কারণ সব পজিটিভ ক্যারেক্টার দেখছে, অ্যাকসেপ্ট করবে তো। কিন্তু প্রথম ওই সিরিয়ালটা তো চলেছিল প্রায় 1 বছর, হ্যাঁ না 1 বছর কি 2 বছর চলেছিল। ওই জার্নিটা, এই তো জীবনের জার্নিটা আমায় কিন্তু সত্যি দেখিয়ে দিল যে না, নেগেটিভ ক্যারেক্টার করলেও কিন্তু সাংঘাতিক পপুলারিটি পাওয়া যায়, সাংঘাতিক পপুলারিটি। মানে যেখানে যাচ্ছি আমি দেখছি পজিটিভ ক্যারেক্টার যারা করছে তার থেকে বেশি আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা আপনি এটা কেন করলেন, আপনি ওটা কেন করলেন, আপনি এরকম কেন করেন বলুন তো। আমি সবসময় বলছি আমি করছি না, বিশ্বাস করুন, ওটা স্ক্রিপ্ট রাইটার লিখেছেন, প্রডিউসার তৈরি করছেন, আমি কিছু করছি না, আমি শুধু অভিনয় করছি। যেখানেই যাচ্ছি আমি দেখছি যে নেগেটিভ ক্যারেক্টারের দিকে কিন্তু মানুষ খুব অ্যাট্রাক্টেড হয়, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভিটি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা রক্ত মাংসের মানুষ আছে যে কিন্তু হিংস্র, যে কিন্তু নেগেটিভ। ওই জন্য নেগেটিভ ক্যারেক্টারগুলো আজকালকার ছবিতে নেগেটিভ ক্যারেক্টারগুলোই তো বুম করছে। তো পরে আমি বুঝেছি যে না, মানুষের কাছে খুব গ্রহণযোগ্য, মানে মানুষ পছন্দ করছে না, ঘেন্না করছে, কিন্তু কোথাও আবার একদম আপন করে নিচ্ছে ওটা। আমি এটা লক্ষ্য করেছি, পরে আমার কোনো অসুবিধা হয়নি। পরে যখন ছবিতে নেগেটিভ ক্যারেক্টার করেছি আমি খুব এনজয় করেছি। দাদা এরই সঙ্গে একটা জিনিস বলো, এটা তো গেল একটা দিক, কিন্তু এর পরবর্তী মানে হিরো ভিলেন, তারপরে তুমি চরিত্রাভিনেতা বা পার্শ্ব চরিত্রের অভিনেতা, সেই সময়টায় যেহেতু তুমি হিরো বা ওই চরম জনপ্রিয়তাটা দেখে এসেছো, খারাপ লাগা কাজ করেনি যখন দেখছো যে লাইটটা ধীরে ধীরে তোমার থেকে সরে স্পটলাইটটা অন্য অনেকের দিকে উপরে যাচ্ছে? কি বলতো, এখন সিরিয়াল তো একটা ধাঁচে চলে গেছে। আগে তো একটা গল্প এরকম হতো, এখন একটা ধাঁচ, বাবা থাকবে, কাকা থাকবে, দাদা থাকবে, হিরো থাকবে, গল্প ঠিক হয়নি। আগে কিন্তু ওই কাস্টিংগুলো হয়ে যাচ্ছে, বাবার চরিত্র। তাদের কি খুব অভিনয় করার অনেক জায়গা আছে বলে তুমি? হ্যাঁ, মানে যদি হিরোর বাবা হওয়া যায় তাহলে এখন একটা স্কোপ থাকে, হিরোর বাবা হতে হবে। কারণ হিরোইনের বাবা হলে আবার তার তো স্প্যান ছোট, কারণ কি চলে আসবে তো, বিয়ে করে চলে যাবে। হিরোর বাবা কিন্তু খুব স্প্যান থাকে, অনেক সময় হিরোর থেকে বেশি করার থাকে। হ্যাঁ, কিন্তু সে ক্যারেক্টারটা পেতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আস্তে আস্তে মেনে নিতে হয় যে ওই বয়সেরটা তো আর নেই, মানে ওটা তো পেরিয়ে এসেছি। কাজেই হ্যাঁ, একজন আছেন বুম্বাদা, বয়স ওনার হয় না, উনি এখনো হিরো, কিন্তু উনিই আছেন খালি।
সেটা মেনে নিতে হয় যে না, এখন তো আমি আর তো নট এলিজিবল ফর হিরো। আমি এখন এলিজিবল একটা কাকা কিংবা বাবা, দাদা। ঠিক আছে, এনজয় করছি। তুমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বললে, মিঠুন চক্রবর্তীকে নিয়ে বললে, দুজনেই নমস্য ব্যক্তি এবং দুজনের জায়গা থেকে দুর্দান্তভাবে প্রতিষ্ঠিত। প্রত্যেক সফল মানুষের জন্য পেছনে তো অনেকগুলো বদনাম চলে আসে, যেহেতু এনাদের দুজনের নাম এলো, যে কেউ বলতে পারে ওনাদের পেছনে দাঁড়িয়ে যে উনি রাজনীতি করেছেন, উনি এই করেছেন সেই করেছেন, কিন্তু তারপরে দাঁড়িয়েও তোমার কাছে কোন জায়গা থেকে মনে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ই হতে পারে? যারা এই কথাগুলো বলে না, আমি তাদেরকে স্পেসিফিক্যালি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজনীতি করেছেন আপনারা বলছেন কিভাবে? প্রমাণ দিন। উনি কোন রাজনীতিটা করেছেন আপনি বলুন আমাকে, বলুন, গিভ মি একটা এক্সাম্পল বলুন। নেই, মানে আমার কাছে তো অন্তত নেই নেই তো? না। যারা বলছে তাদের কাছেও কোনো এক্সাম্পল নেই যে প্রসেনজিৎ চ্যাটার্জি রাজনীতি করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি শুধুমাত্র সিনেমাটাই করেছে, আর কোনো দিকে নজর দেয়নি। অভিনয়টাই করেছে, সিনেমাটাই তৈরি করেছেন মন দিয়ে। আমি ওনার সঙ্গে 3টে ছবিতে কাজ করেছি। উনি জেগে থাকেন সিনেমা নিয়ে, ঘুমোতে যান সিনেমা নিয়ে, খেতে যান সিনেমা নিয়ে, স্নান করতে যান সিনেমা নিয়ে, মানে উনি বেঁচে আছেন ওটা নিয়ে। সেই জন্যেই আজকে উনি ওখানে, জোর গলায় আমি বলতে পারি। এই যে বলা হয় উনি নাকি কাউকে উঠতে দেয়নি, যারা উঠতে পারেনি ওনার পাশে, ভালো করে ভেবে দেখো তারা কি প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে বেশি যোগ্য ছিল? যারা বলে আমাকে উঠতে দেয়নি, তারা কি প্রসেনজিৎ চ্যাটার্জির থেকে বেশি যোগ্য ছিল? আমি জানতে চাইছি, একটা নাম বলুক। ছিল না। এখনো প্রসেনজিৎ চ্যাটার্জি ওইখানে, ওনার ধ্যান জ্ঞান এখনো সিনেমা। খুব কাছ থেকে দেখি তো জানি। একটা যোগ্য লোকের নাম বলা হোক যে এটা প্রসেনজিৎ চ্যাটার্জি হতে পারত, বলা যাবে না। কাজেই উনি রাজনীতি করে বড় হননি। উনি মনে প্রাণে শুধু সিনেমা করেছেন, অভিনয় করেছেন, আর কিছুই করেননি তো জীবনে। বাকিদের তো অনেক দিকে নজর থাকে, এটা করলে হয়, ওটা করলে হয়, সেটা করলে হয়। সেই ডাইভার্সনটা ওনার মধ্যে নেই। আবার একটু তোমার প্রসঙ্গে আসি, সেটা হলো গিয়ে জনপ্রিয়তা, এই সমস্ত কিছুর পাশে দাঁড়িয়ে তুমি বলছিলে তুমি অন্যান্য অনেক কিছুর সঙ্গে যুক্ত। তো যে সময়টা তোমাকে কোথাও দেখা যায় না, কোনো পর্দায় দেখা যায় না, সেই সময়টা তোমার কাটে কিভাবে? এবং দীর্ঘ একটা সময় তুমি কোনো কাজ করনি বলে আমরা দেখেছি, মানে যে কজন, মানে তোমাকে কোনো ধারাবাহিকে, কোনো সিনেমায় কিছুতেই দেখা যায়নি। কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমি 6টা বছর যাত্রা করেছি। সেই যাত্রা চলাকালীন আমাকে কেউ কোনোদিন কাস্টিং করেনি, কারণ যাত্রাটা যেভাবে চলে, যেভাবে তার স্ট্রাকচার, 2 মাস ফাঁকা পাওয়া যায়, এপ্রিল মে জুন, এই বেসিক্যালি মে আর জুনটা ফাঁকা পাওয়া যায়। জুলাইয়ের থেকে আবার রিহার্সাল শুরু হয়ে যায়, তারপরে আবার সিজন শুরু হয়। আমি 6টা বছর আমার মনে হয়েছে আমি একটুখানি আবার স্টেজে ফিরে যাই। আমি ভীষণ এনজয় করতাম যাত্রাটা। ওই যে মাঠে ঢুকছি, মাঠের মধ্যে একটা মেলা হচ্ছে, ওইখানে হয়তো কিশোর কুমারের গান বাজছে, কি আশা ভোসলেজির গান বাজছে, লতা মঙ্গেশকরের গান বাজছে, সুন্দর একটা পরিবেশ। তারপরে অত মানুষ চোখের সামনে, 5,000, 6,000, 10,000 অব্দি লোক, এবং তারা প্রত্যেকটা কথায় তোমাকে যে উপহারটা ফেরত দিচ্ছে, হাততালি দিয়ে কিংবা হেসে কিংবা চিৎকার করে, আমার এত ভালো লেগেছে। ওই 6টা বছর এত ভালো কেটেছে যে আমি এখনও আবার চাই একটু যদি যাত্রা করা যায়। আমি সেই 6টা বছর একদমই সিরিয়ালে কাজ করিনি, এই 6টা বছর আমাকে দেখা যায়নি। তারপর যথারীতি আমি আবার ফিরেছি, আবার সিরিয়ালে ফিরেছি, টানা কাজ করেছি। বহুদিন আমি স্নেহাশিস চক্রবর্তীর ঘরে কাজ করেছি, বেশ কয়েকটা সিরিয়াল করেছি। তারপর সুরিন্দরের একটা সিরিয়াল করেছি। তারপরে এখন গিয়ে আবার অর্কর হাউসে একটা কাজ করছি, কোণে দেখা আলো, ওটা টেলিকাস্ট হচ্ছে এখন। এইভাবে ওই 6টা বছর আমি নষ্ট করিনি, ওটা কিন্তু আমার খুব প্রাপ্তি। আর আরেকটা প্রাপ্তি হচ্ছে আমার সঙ্গে, আমি সাথী পালের সঙ্গে 4টে বছর শো করেছি।
আজকে সাথীপাল আমার স্ত্রী, তো যাত্রা আমাকে সেই আলাপ হবার সুযোগটা করে দিয়েছিল। এবং আমি তো এখন সংসার নিয়ে আমি সেটেলড, সেটা আমি হয়তো যাত্রা থেকেই পেলাম। এই যে যেহেতু তুমি ব্যক্তিগত জীবনে এলে, তাই আমি হয়তো পরে আসতাম, এখনই এলাম। সেটা হলো গিয়ে তোমার সাথীদির সঙ্গে আলাপ হওয়ার আগে তোমার একটা সম্পর্ক ছিল, এবং তার আগে তোমার একটি বিয়ে, সেটা ম্যাচিওর করেনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি একটু বলো যে কোন জায়গা থেকে। তেমন কিছু নেই। আমি হ্যাঁ, চৈতালিকে সবাই হয়তো চেনে, চৈতালি দত্ত, ও আমার টাইটেলটা ইউজ করে, চৈতালি দত্ত বর্মন, আমার ফার্স্ট ওয়াইফ। দ্যাট ওয়াজ আ লাভ ম্যারেজ, কিন্তু খুব আনলাকিলি ওটা টিকলো না, ওটা কেস অব্দি গড়ালো। বিয়ে করে থাকলাম 8 মাস কি 9 মাস, কেস চললো আমাদের 5 বছর। তো সেই ডিভোর্স কেসটা আমিই জিতলাম, জিতে আমি ডিভোর্স পেলাম, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল। তারপরে সংসার মানে ঘর বাঁধার ইচ্ছে তো থাকেই, যে আমি একটু সেটেল ডাউন করব, আমার সন্তান থাকবে পৃথিবীতে। তো তার জন্যে একজন দুজনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেটা ম্যাচিওর করেনি। আলটিমেটলি যখন যাত্রায় গেলাম, আমাকে অনেকে বারণ করেছিল যে সাথীপালের সঙ্গে যেও না, মানে সাথীপালের সঙ্গে অভিনয় করতে গেলে অনেক রকম রিস্ক হতে পারে। তো আমার মনে হয়নি যে কোনো রিস্ক আমি, তো গিয়ে তো আমি আমার সঙ্গে সাথীর পরিচয়, এবং আমরা খুব সাকসেসফুলি, আমি বলবো খুব সাকসেসফুলি, খুব শান্তিতে আছি। আমাদের ম্যারিড লাইফ প্রায় 7 বছর হয়ে গেল। কিন্তু যখন তুমি প্রথম তোমার বিয়েটা ভেঙেছিল, যেহেতু সেটা লাভ ম্যারেজই হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে বিয়েটা ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বার কাউকে ভালোবাসার বা ভালোবাসার ওপর ভরসা রাখতে কতটা সাহস লেগেছিল তোমার, এবং কেন, মানে এত মিষ্টি একটা সম্পর্ক সেটা। মানে তুমি কি আমার বিয়েটা জানতে চাইছো না পরের সম্পর্কটা? না না, আমি প্রথম জায়গাটা বলছি, যে ভেঙে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে, যেটা তোমার লাভ ম্যারেজ, 8-9 মাস তোমরা ঘর করলে, তারপরে 5 বছরের একটা কেস, দ্বিতীয়বার কারুকে ভালোবেসে ঘর করা একটা ভয় তৈরি হয়নি তোমার মনে? মানে সিঁদুরে মেঘ দেখা। কেসটা লড়তে লড়তে এমন একটা মানে কোণঠাসা জায়গায় চলে গিয়েছিলাম। আমাদের 2টো কেস ছিল, একটা পুলিশ কোর্টে, একটা আলিপুর কোর্টে। কেসটা করতে করতে আমি বড় হাঁপিয়ে গেছিলাম একেবারে। এমন একটা জায়গায় চলে গেছিলাম না কেসটা শেষ হতে হতে, যে বিয়ের কথাটা না মাথা থেকে বেরিয়ে চলে গেছিলো একদম। কীরকম মনে হতো যে যাক বাবা, এবার তো রিলিফড হলাম, কেসটা লড়তে হয়েছিল বলে। কিন্তু হ্যাঁ, এটা তো যখন যখন আমাদের ছাড়াছাড়িটা হলো, কেসটা ফাইল হওয়ার আগে, তখন জাস্ট মনে হতো যে এর মানে কি, এটা আমি কি করলাম, কেনই বা আমাদের এটা হলো, তৈরি হলো সম্পর্ক। বিশ্বাস করতে পারছি না যে এটা ভেঙে যেতে পারে। আর সেই সময় কিন্তু ডিভোর্স এত কমন ছিল না, বা বলা হতো না। না না, তখন ডিভোর্সটা অত সহজ ব্যাপার ছিল না। ব্ল্যাঙ্ক হয়ে যেতাম, মানে সেই সময়টি কেন হলো এটা আমাদের মধ্যে। আরও বেশ কিছু লোক জড়িয়ে গিয়েছিল, আমাদের মাঝখানটায় বেশ কিছু মানুষ জড়িয়ে গিয়েছিল, তাদের কথা আমি বলতে পারবো না। আমার ফ্যামিলিও জড়িয়ে গিয়েছিল, করে এমন একটা উদ্ভট একটা মানে সিচুয়েশন দাঁড়িয়ে গেল যে সেপারেশনটা অনিবার্য হয়ে গেল। মানে মানুষের প্রেমটাও কীরকম অনিবার্য কারণে হয়ে যায়, আবার সেপারেশনটাও অনিবার্য কারণে হয়ে যায়। এটা একটা অদ্ভুত একটা ফিলিংস আমার কাছে। তুমি সেই সময় টেকানোর চেষ্টা করোনি? মানে যখন প্রথম, মানে কি হয়েছিল তো আমরা জানি না, যে তখন আসলে এমন একটা ফেটাল জায়গায় চলে গেছিল, বাইরের কিছু মানুষের সঙ্গে জড়িয়ে গিয়ে, স্পেশালি কিছু পার্টির লোকজন জড়িয়ে গিয়ে। পার্টির লোকজন? কিছু পার্টির লোকজন জড়িয়ে গিয়ে, তখন বামফ্রন্ট ছিল, যে আমার কাছে ব্যাপারটা খুব ফেটাল মনে হতো, যে সম্পর্কটা থাকলে হয়তো একদিন রক্তারক্তি হয়ে যেত, ব্লাডশেড হয়ে যেতে পারে। পার্টির লোকজন, আবার বলছি, পার্টির লোকজন জড়িয়ে গিয়েছিল এমনভাবে, তারা আমার বাড়িতে এসে বসে পাহারা দিত যে আমি বউয়ের সাথে খারাপ ব্যবহার করছি কিনা। জানো তো বামফ্রন্টের মধ্যে ছিল এটা? না, মানে তোমাদের না, জানো না? হ্যাঁ, মহিলা কমিটি ছিল একটা, তাদেরকে তাতিয়ে দিলে যদি বলা হয় যে ওই বাড়িতে অত্যাচার হচ্ছে, তারা ওই বাড়িতে ঢুকে বসে থাকতো,
ফোর্সিবলি, এবং আমার এখানে বসে থাকতে বসে তারা। আচ্ছা একটা জিনিস বলো তো, ধরো তুমি আমাকে পাহারা দিতে এসছো, আমি তোমার সামনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো? করবো না তো। তাহলে তোমরা কি করতে এসছো? মেন্টাল টর্চার করতে এসছো, পারলে ফিজিক্যাল টর্চারও করবে। তোমার ওয়াইফ সেই সময় বাড়িতেই থাকতো, তাদের কাছে খবর গেছিল, দেওয়ানো হয়েছিল যে আমি ইল ট্রিট করছি আমার স্ত্রীকে। তারা মাঝে মধ্যে এসে উইদাউট পারমিশন বাড়িতে চলে আসতো, জোর করে ঢুকে এসে বাড়িতে বসে থাকতো। একটা ছোট্ট উদাহরণ দিলাম, আর বাকিগুলো বলছি না। তো সেই সময় আমার মনে হতো যে আমাদের রিলেশনটা যদি এখন থেকে যায়, ব্যাপারটা অনেক ফিটাল জায়গায় চলে যাবে। এর থেকে কেসে চলে যাওয়া ভালো, তাহলে আর মানে কেউ কারোর গায়ে হাত দিতে পারবে না, কেউ কাউকে কিছু করতে পারবে না। আমি সোজা কেসে চলে গেলাম নিজেকে বাঁচাতে। আচ্ছা বলো, এইরকম একটা সেপারেশন হওয়ার পরে কেউ যদি এসে তোমার সঙ্গ দেয়, কিংবা কেস জিতে যাওয়ার পরে বলছি, কেউ যদি এসে সঙ্গ দেয়, কিংবা মনে হয় যে আমি আমার কথাগুলো এই মানুষটার সঙ্গে শেয়ার করতে পারবো, তাহলে কি একটা সম্পর্ক তৈরি হতে পারে না? নিশ্চয়ই মনে হয় পারে। সেভাবেই হয়েছিল একটা সম্পর্ক, নাম বলছি না, আমি কিছু বলার নেই। ওটা হয়নি, ওটা দ্যাট ওয়াজ নট সাকসেসফুল। যাই হোক, ওটা বেশি দূর গড়ায়ও নি, ইট ওয়াজ নট সাকসেসফুল। আলটিমেটলি আমার বউকে নিয়ে আমি এখন ঠিক আছি। যদি এর পরের জায়গাটা যদি আসি, যে এই সমস্ত জায়গাটা তো সাজিয়ে নিয়েছো, কিন্তু তোমার ফ্যামিলি কিভাবে রিয়্যাক্ট করেছে পুরো ঘটনাটার পরে, আজকে যখন তারা সুখী ছেলে জয়ন্তকে দেখে? আমার খুব দুর্ভাগ্য, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন ক্লাস 10-এ, এবং আমার এই বিয়েটার আগে আমার মা চলে গেছে। কিন্তু মায়ের সঙ্গে সাথীর আলাপ হয়েছিল, মা খুব পছন্দ করতো ওকে, কিন্তু মা হট করে চলে গেল। সেই চলে যাওয়াটা ভীষণ আমার কাছে, মানে তখন আমি যাত্রা করি, ওই ঘটনাটাও বলছি, মানুষ কিরকম নির্মম হয়। মা চলে গেল, মা আমার বিয়েটা দেখতে পেল না। আর তেমন বলতে আমাদের ফ্যামিলির মধ্যে সেরকম আর কেউ নেই যেটা সে কেউ দুঃখ পাবে কিংবা ইয়ে হবে। আমার মা যখন চলে গেল, আমি তখন শোতে, ঠিক আছে, মা অসুস্থ বাড়িতে, শোতে খবর পেলাম মা কোল্যাপস করে গেছে। ফিরলাম, মাকে হসপিটালে ভর্তি করলাম। 2 দিন আমাদের শো ছিল না। একটা হসপিটাল থেকে, একটা নার্সিংহোম থেকে আরেকটা নার্সিংহোমে শিফট করে মাকে ওই ভেন্টিলেশনে দেওয়া হলো। মাকে ভেন্টিলেশনে দিয়ে শো করতে চলে গেছি। শো করতে গিয়ে প্রথম শোটা হলো, সেকেন্ড শোয়ের দিন খবর এলো মা নেই, মা চলে গেছে। তখনও 5টা শো বাকি, উপায় নেই, শো চালিয়ে যেতে হবে। আমার জীবনে তো মা ছাড়া আর কেউ ছিলই না, কেউ নেই, কেউ ছিলই না। আমাকে একমাত্র মাই আমাকে মানুষ করেছে। আর অদ্ভুত কি জানো, ওই শোটার একটা গান আমাকে গাইতে হতো, ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। ওই কেউ মাকে আমায় খুঁজে দাও, এইভাবে একটা গান আছে। সবাই বলে ওই আকাশে। সবাই বলে ওই আকাশে। ওই গানটা আমায় গাইতে হতো সেকেন্ড সিনে। মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পরে তো ন্যাচারালি জানো আমার কি অবস্থা হতে পারে। ওই গানটা আমাকে গাইতে হতো, ওই গানটা আমাকে গাইতে হতো। 4টে শো আমি ওই গানটা গাইতাম। কিভাবে গাইতাম, অনুভূতিটা আমি কাউকে বোঝাতেই পারবো না। কি ফেটে আসতো, মানে আমার মাঝে মধ্যে মনে হতো আমি অজ্ঞান হয়ে যাবো না তো গানটা গাইতে গাইতে। ও গানটা আমাকে গাইতে হতো। রাজ কাপুর একটা ছবি করেছিলেন না, সেখানে সেম সিচুয়েশন রাজ কাপুরের ছিল। ওটা তো ছবি ছিল, আমাকে আমার জীবনে এই সিচুয়েশনটা ফেস করতে হয়েছে, আর ওই গানটাও আমাকে গাইতে হতো। তারপরে 4টে শো কমপ্লিট করার পরে মায়ের বডি রাখা ছিল ইয়েতে,
এসে তারপর মাকে যা করার করেছি। এটাও আমার কাছে একটা বিশাল বিশাল এক্সপিরিয়েন্স, যেটা আমাকে খুব শক্ত করে দিয়েছে ভেতর থেকে। মা যেখানেই থাকবেন তোমার, সেখান থেকে তোমায় দেখছেন এবং সবসময় তোমায় আশীর্বাদ হ্যাঁ, করছেন, এবং হ্যাঁ, হ্যাঁ। উনি তোমার সঙ্গেই আছেন। হ্যাঁ হ্যাঁ, ফিল করতে পারি, আমি ফিল করতে পারি মায়ের আশীর্বাদ আছে আমার সঙ্গে, ফিল করতে পারি। সেটা সেই আশীর্বাদ নিয়েই ধীরে ধীরে তুমি এগিয়ে যাচ্ছ। এই মুহূর্তে তুমি কোনো দেখা আলোতে করছো। যদি পাশাপাশি প্রশ্ন হিসেবে যদি করি যে ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন এতটা বুমিং, সেখানে কেন খুব বেশি তোমায় দেখা যায় না? আমি কিন্তু বলবো না আমাকে কাজ করতে দেওয়া হয়নি, না, আমাকে নেওয়া হয়নি, আমাকে নেয়নি। আমি কেন আমি জানি না ওটিটি প্ল্যাটফর্মে এতগুলো কাজ হয়, সেখানে কেন আমাকে ভাবেনি কোনোদিন, এটা আমার দুর্ভাগ্য। তুমি নিজে গিয়ে অ্যাপ্রোচ করো কখনো, মানে অভিনেতা জয়ন্ত দত্ত সেই বিশ্বাস নিজেরই? করো, এখন আর ইচ্ছে করে না, এখন আর মার্কেটিং করতে ইচ্ছে করে না, গিয়ে বলতে ইচ্ছে করে না আমাকে নাও, কিংবা ওই করো তাই করো। ইচ্ছে হলে নেবে, না ইচ্ছে হলে না নেবে। একটা স্বপ্ন আছে শুধু এখন, নিজে একটা ছবি করি, সেটা আজকে করি, 5 বছর পরে করি, 10 বছর পরে করি, আমি নিজে একটা ছবি করব। এছাড়া আমার আর কোনো স্বপ্ন নেই। অভিনয় অনেক করেছি, প্রচুর এপিসোডে কাজ করেছি, প্রচুর প্রচুর সিরিয়াল আমার। ওই একটা স্বপ্ন নিয়ে বসে আছি, স্ক্রিপ্ট আমার রেডি, লোকেশন আমি জানি, শুধু আমার কাছে ফাইন্যান্স আর নেই। সেটা ওনার ইচ্ছে থাকলে একদিন চলে আসবে, একটা ছবি করবো আমি। এবং সেই ছবিটা একেবারে পুরোনো দিনে, আমি তো উত্তম কুমারের ভক্ত, আমার পুরোনো ছবি আমার ভীষণ ভালো লাগে। আমি একটা পুরোনো ধাঁচের ছবি করব। আমার কোথাও মনে হয় বাঙালি, এখনও বাঙালি, বাঙালি কিন্তু সেই বাঙালিয়ানার যে স্বাদ যদি তাকে দেওয়া যায়, ছবি সফল হবে। এটাই স্বপ্ন। তোমার সেই স্বপ্নের কথাটা তো শুনলাম। এবার আমরা ছোট্ট জিনিস করব, আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না। তোমাকে কতগুলো শব্দ বলবো এবং শব্দটা বলার সঙ্গে সঙ্গে তোমার মাথায় যেটা মনে হবে সেটা তুমি শিওর। ঠিক আছে। প্রথম হলো সাফল্য। সঙ্গে সঙ্গে বলতে হবে তো? ভেবে নিলে তুমি? ভেবে না, ওরা ইটস আ প্রসেস, স্টেডি কিছু না। বদনাম। একেবারে নামের উল্টো পিঠ, তার মধ্যেও নাম আছে। ব্যর্থতা। এক্সপিরিয়েন্স। কান্না। দুঃখ নয়, রাজনীতি। ওরে বাবা বুঝি না। রিয়েলিটি শো। খুব স্মার্টনেস, এইটুকুনি বলতে পারি, ভেরি স্মার্ট। ফেম। ইটস অলসো আ প্রসেস। পাবলিসিটি। আকর্ষণীয়। বিচ্ছেদ। পারেন? বিচ্ছেদ। আরেকটা সম্পর্ক তৈরি হওয়ার মুহূর্ত। কলকাতা। আহা, প্রাণ। আর শেষ করব, সেটা হলো তোমার কোনো একটা প্রাণের গান যেটা তুমি দর্শকদের সঙ্গে শেয়ার করবে। গান? এই রে, কিন্তু মানুষ পালিয়ে যাবে আমি গান গাইলে। যে জন প্রেমের ভাব জানে না, তার সনে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাইরা যে লয় নকল সোনা, সেজন সোনা চেনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সনে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাইরা যে লয় নকল সোনা, সেজন সোনা চেনে না। কুটা কাটায় মানিক পাইল রে, অতল মানিক তলিয়া গেল রে, সাত রাজা ধন মানিক হায় রে আয়। কুটা কাটা মন যে মানে না, যে জন মানিক চেনে না, যে জন প্রেমের ভাব জানে না, তার সনে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাইরা যে লয় নকল সোনা, সেজন সোনা চেনে না। থ্যাংক ইউ।